বিসমিল্লাহির রহমানির রহিম। পুলিশ প্রবিধান 1943। পুলিশ প্রবিধানের এখন আমি শিরোনাম বলবো। 157 থেকে আমরা আলোচনায় যাব। 57 থেকে যখন বলবো এমসিকিউ গুলো বলবো, আর এখন যে সূচিগুলো বলবো এইগুলো আমাদের সবাই মুখস্থ করে রাখবেন। এখান থেকে আমাদের রচনামূলক প্রশ্ন হবে। আর বাকি যে আলোচনাগুলো করি ওগুলো এমসিকিউ। এবং আপনাদের যদি আমাদের পুলিশ প্রবিধান 1943 সালে 1 থেকে 1290টা প্রবিধান আছে, এর মধ্যে যদি আপনাদের কারোর কোনটা ভালো লাগে, প্রয়োজন মনে করেন, সেটা নিজ গরজে পড়ে নেবেন। কারণ অনেক বড় একটা কোর্স, আমাদের দীর্ঘ 1 বছরের পথ চলা। যার যে কোনো আইন ভালো লাগলে সেটা আপনি নিজ গরজেও পড়বেন। শুধু আমার উপর বা অন্য কোনো স্যারের কাছেই পড়েন, ডিপেন্ডার হবেন না। কারণ নিজের মনে যেটা বলে ওটা পড়বেন, ভালো লাগবে এবং শিখতে পারবেন। তাহলে পুলিশ আইনের 1-এর খ হচ্ছে অফিসার। অফিসার বলতে কাকে বোঝায়? সকল পুলিশ সদস্যই অফিসার হিসাবে গণ্য হবে। 33 ধারা জনসাধারণের প্রতি আচরণ। 33 ধারা হচ্ছে জনসাধারণের প্রতি আচরণ। 34 অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের সাথে ভালো ব্যবহার। অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের সাথে ভালো ব্যবহার। 35 ধারা ইন্সপেক্টর জেনারেল। ইন্সপেক্টর জেনারেল ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করবেন। ইন্সপেক্টর জেনারেল ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করবেন। 53 গুরুত্বপূর্ণ মামলা বা এসআর মামলা। গুরুত্বপূর্ণ মামলা বা এসআর মামলা। গুরুত্বপূর্ণ মামলা বা এসআর মামলা। 61 চৌকিদার প্যারেডে যোগদান। 61 চৌকিদার প্যারেডে যোগদান। 62 ট্যুর ডায়েরি। 62 ট্যুর ডায়েরি এএসপি থেকে তদুর্ধ্ব। তারপর আছে 68 কেস ডায়েরি হেফাজত। 68 কেস ডায়েরি হেফাজত। 68 কেস ডায়েরি হেফাজত। 86 পুলিশ জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করবে। 86 পুলিশ জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করবে। 87 পুলিশ চাঁদা আদায় করতে পারবে না। পুলিশ চাঁদা আদায় করতে পারবে না। তাই মসজিদ মন্দির পেটা এগুলো চাঁদা দিতে পারবে বা ধর্মীয় অনুষ্ঠানে চাঁদা প্রদান করতে পারবে। 88 অস্ত্র আইনের আওতায় অব্যাহতি। 88 অস্ত্র আইনের আওতায় অব্যাহতি। এরপর আসতেছে 100 পুলিশ সুপার। পুলিশ সুপার বা সমান পদমর্যাদা অফিসারদের ফৌজদারি বা দেওয়ানি মামলার বিষয়ে অবহিত করতে হবে। পুলিশ সুপার বা সমান পদমর্যাদার অফিসারকে ফৌজদারি বা দেওয়ানি মামলা সম্পর্কে অবহিত করতে হবে। 106 সরকারি কর্মচারীর আচরণ বিধিমালা। 106 সরকারি কর্মচারীর আচরণ বিধিমালা। 107 প্রচার সংস্থার সাথে সম্পর্ক। প্রচার সংস্থার সাথে সম্পর্ক করা। তারপরে 108 সরকারের নীতির সমালোচনা করা যাবে না। 108 সরকারের নীতির সমালোচনা করা যাবে না। 109 টাকা ধার লেনদেন করা যাবে না। 109 টাকা ধার লেনদেন করা যাবে না। 110 সরকারি নিলামে অংশগ্রহণ করা যাবে না এবং ক্রয় বিক্রয় করা যাবে না। সরকারি নিলামে অংশগ্রহণ এবং ক্রয় বিক্রয় করা যাবে না। 110 111 কোম্পানির শেয়ার ক্রয় বিক্রয় করা যাবে না। 110 কোম্পানির শেয়ার ক্রয় বিক্রয় যাবে না, যাবে, নিয়ম নীতি আছে। 114 সরকারি সম্পত্তির ক্ষতি করলে ক্ষতি আদায় যদি সরকার করতে চায়, আপনি ক্ষতিপূরণ দিতে বাধ্য। সরকারি সম্পত্তির ক্ষতিপূরণ। সরকারি সম্পত্তির ক্ষতিপূরণ 114। 117 সকল শ্রেণীর অফিসারগণ ঊর্ধ্বতন কর্মকর্তার অধীনস্থ। সকল শ্রেণীর অফিসারগণ ঊর্ধ্বতন কর্মকর্তার অধীনস্থ। 18 অপরাধ 118 অপরাধ দমন ও আইন শৃঙ্খলা রক্ষা করা পুলিশের দায়িত্ব। অপরাধ দমন ও আইন শৃঙ্খলা রক্ষা করা পুলিশের দায়িত্ব ও কর্তব্য। 120 অপরাধ সম্পর্কে অবহিতকরণ। 120 অপরাধ সম্পর্কে অবহিতকরণ। 130 বিশ্বের দোকান পরিদর্শন। 130 বিশ্বের দোকান পরিদর্শন। 134 সমাবেশ এবং শোভাযাত্রা নিষিদ্ধকরণ। 134 সমাবেশ ও শোভাযাত্রা নিষিদ্ধকরণের জন্য পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেট নিকট আবেদন করবে 144 ধারা জারির জন্য। 141 রাজপথের শান্তি শৃঙ্খলা রক্ষা করা পুলিশের দায়িত্ব ও কর্তব্য। রাজপথের শান্তি শৃঙ্খলা রক্ষা করা পুলিশের দায়িত্ব ও কর্তব্য। 132 বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার জন্য পুলিশ নির্দেশ দেবে বা আদেশ দেবে। পুলিশের নির্দেশে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হবে। 143 বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বল প্রয়োগ করতে হবে। বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের জন্য বল প্রয়োগ। 145 সশস্ত্র পুলিশ দল মোতায়েন। 145 সশস্ত্র পুলিশ দল মোতায়েন। 151
সশস্ত্র দলের সঙ্গে উপস্থিত ম্যাজিস্ট্রেট দায়িত্ব কর্তব্য। সশস্ত্র পুলিশ দলের সাথে উপস্থিত ম্যাজিস্ট্রেট দায়িত্ব কর্তব্য 152। সশস্ত্র পুলিশ দলের সাথে পুলিশের অধিনায়কের দায়িত্ব কর্তব্য, পুলিশ অধিনায়কের দায়িত্ব কর্তব্য। তারপরে 153 আগ্নেয় অস্ত্র ব্যবহার। 153 আগ্নেয় অস্ত্রের ব্যবহার আত্মরক্ষার ক্ষেত্রে, বেআইনি সমাবেশের ক্ষেত্রে এবং গ্রেপ্তারের ক্ষেত্রে। 154 আগ্নেয়াস্ত্র ব্যবহারের পূর্বে সতর্কবাণী উচ্চারণ করতে হবে। আগ্নেয়াস্ত্র ব্যবহারের পূর্বে নিয়মাবলী। 155 আগ্নেয়াস্ত্র ব্যবহারের সময়ের নিয়মাবলী। আগ্নেয়াস্ত্র ব্যবহারের সময়ের নিয়মাবলী 155। 156 আগ্নেয়াস্ত্র ব্যবহারের পরে পুলিশের করণীয়। আগ্নেয়াস্ত্র ব্যবহারের পরে পুলিশ অধিনায়ক দলের কর্তব্য এবং দায়িত্ব কি কাজ করবেন। এখন আসেন 157 হচ্ছে নির্বাহী তদন্ত। 157 নির্বাহী তদন্ত। এই নির্বাহী তদন্ততে অনেকগুলি এমসিকিউ পাবো। এই এমসিকিউ আসবে বা বলতে পারি না, আসতেও পারে, কারণ আমরা বেশিরভাগ সময় ধারা সারি দিয়ে পড়বো এবং এমসিকিউ গুলো সীমিত সময়ের জন্য আপনারা শুনবেন বলে আমি মনে করি। তাহলে এই যে আমরা 153 থেকে যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করলাম, 156 ব্যবহারের পরে 155 ব্যবহারের সময় নিয়মাবলী। আগ্নেয়াস্ত্র যখন অস্ত্র শস্ত্র যখন ব্যবহার করা হয়ে যাবে তখন এর উপরে নির্বাহী তদন্ত হবে। এর উপরে কি হবে? নির্বাহী তদন্ত হবে। এই আগ্নেয়াস্ত্র আমি আপনি প্রবিধানের নিয়ম নীতি অনুসারে ব্যবহার করেছি কিনা এইটা জানার জন্য নির্বাহী তদন্ত অনুষ্ঠিত হবে। তাহলে কি তদন্ত হবে? আগ্নেয়াস্ত্র ব্যবহারের পরে কোন ধরনের তদন্ত হবে? বিচারিক, নির্বাহী, জুডিশিয়াল, সবগুলো। তখন আপনি এমসিকিউ করবেন নির্বাহী তদন্ত হবে। তাহলে বিচারিক হবে না, জুডিশিয়াল হবে না এবং নির্বাহী এবং সবগুলোই দেবেন নির্বাহী হবে। তাহলে আগ্নেয়াস্ত্র ব্যবহারের শেষে তাহলে এই আগ্নেয়াস্ত্রের বিষয়ে কি ধরনের তদন্ত অনুষ্ঠিত হবে? পূর্ণাঙ্গ নির্বাহী তদন্ত অনুষ্ঠিত হবে। যখন পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে, এই পুলিশ কিসের বিধান মতে এই আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে কিনা, ফৌজদারির মতে, দেওয়ানির মতে, দণ্ডবিধির মতে, পুলিশ প্রবিধানের বিধি মতে করছে কিনা, পুলিশ প্রবিধানের বিধি মতে আপনি আগ্নেয়াস্ত্র ব্যবহার করছেন কিনা সেই বিষয়ে আপনার পূর্ণাঙ্গ একটা নির্বাহী তদন্ত হবে। তাহলে প্রবিধানের যথাযথ প্রতিপালন হয়েছে কিনা, এই প্রবিধান সঠিকভাবে মান্য করে আমি আপনি আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে কিনা এই বিষয়ের উপর একটা পূর্ণাঙ্গ নির্বাহী তদন্ত হবে। এই নির্বাহী তদন্ত কে কাকে করবেন খেয়াল করেন, আমি শর্ট করে বলবো। কে কাকে করবেন? কমিশনার কর্তৃক তদন্ত। কমিশনার কখন তদন্ত করবেন? এই আগ্নেয়াস্ত্র ব্যবহার হলে কমিশনার কখন তদন্ত করবে? যদি এই আগ্নেয়াস্ত্র ব্যবহারের সময় জেলা ম্যাজিস্ট্রেট, একজন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, একজন অতিরিক্ত পুলিশ সুপার এই আগ্নেয়াস্ত্রের ব্যবহারের সময় ওইখানে দায়িত্ব পালন করেন অথবা জড়িত থাকেন। তাহলে আগ্নেয়াস্ত্র যখন পুলিশ কমিশনার তদন্ত করবে তো কমিশনার কর্তৃক তদন্ত হবে। এই কমিশনার মনে হয় এই কমিশনার, পুলিশ কমিশনার ভুল করছে, যে বিভাগীয় কমিশনার কর্তৃক, যদিও এখানে লেখা নাই, কারণ 1943 সালে ডিএমপি, সিএমপি, কেএমপি এই ধরনের কোনো কমিশনার পুলিশের মধ্যে ছিল না। যেহেতু ছিল না তাহলে এই কমিশনার কিরা? বিভাগীয় কমিশনার কর্তৃক তদন্ত কখন হবে? যখন জেলা ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার বা অতিরিক্ত পুলিশ সুপার এই গুলিবর্ষণের সঙ্গে জড়িত থাকবেন, তখন এদের কি হবে? নির্বাহী তদন্ত হবে। তখন এদের কি হবে? তখন তদন্ত করবে কিনা? তখন পুলিশ কমিশনার কর্তৃক তদন্ত হবে। তখন এমসিকিউ, পুলিশ কমিশনার কখন তদন্ত করবে? কোন ব্যক্তি জড়িত থাকলে, কোন ব্যক্তি জড়িত থাকলে কমিশনার তদন্ত করবেন? জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, তারপরে জনসাধারণ, তারপরে হচ্ছে ক এবং খ। লোকে ফোন কাটিয়ে দিয়েছে, তারপর ফোন দেয়। এইরকম যদি থাকে তাহলে আপনি লিখবেন এই কমিশনার যখন তদন্ত করবেন তখন অবশ্যই এইখানে জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার এই কার্যক্রম যখন গুলিবর্ষণ হয়েছিল তখন জড়িত ছিল। এগুলো এমসিকিউ, এ নিয়ে চিন্তা করবেন, এরা প্রশ্ন আকার আসবে না। এরপরে আসেন, যদি সহকারী পুলিশ সুপার গুলিবর্ষণের সাথে জড়িত থাকেন তবে জেলা ম্যাজিস্ট্রেট,
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তদন্ত করবেন। তাহলে যদি পুলিশ সুপার, যদি মহকুমা ম্যাজিস্ট্রেট এবং সহকারী পুলিশ কমিশনার, মহকুমা ম্যাজিস্ট্রেট বা যে কোনো ম্যাজিস্ট্রেট, মহকুমা ম্যাজিস্ট্রেট বলতে বিলুপ্তি, ম্যাজিস্ট্রেট বা সহকারী পুলিশ সুপার যদি গুলিবর্ষণের সাথে জড়িত থাকেন, তাহলে জেলা ম্যাজিস্ট্রেট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তদন্ত করবেন। এরকম এমসিকিউ মনে রাখবেন। এই জেলা ম্যাজিস্ট্রেট বা সহকারী পুলিশ সুপার যদি এই গুলিবর্ষণের সাথে জড়িত থাকেন, আগ্নেয়াস্ত্র ব্যবহারের সাথে জড়িত থাকেন, তাহলে কে জেলা ম্যাজিস্ট্রেট অথবা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এই তদন্ত করবেন। 3 নম্বরে কি বলছে? জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মহকুমা ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক মনোনীত একজন তদন্ত করবেন। তাহলে যখন জড়িত থাকবে জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সেক্ষেত্রে আবার জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক মনোনীত একজন ম্যাজিস্ট্রেট তদন্ত করবেন। উপরকারগুলি ভালো। আর কয়টা এমসিকিউ পড়ি। যদি কমিশনার মানে বিভাগীয় কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট, একটা জেলার যিনি প্রধান কর্মকর্তা নির্দেশ দেন, অথবা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সংশ্লিষ্ট জেলা পুলিশ সুপার যদি এরূপ ইচ্ছা করেন, ঘটনার সঙ্গে জড়িত পুলিশ অফিসারের থেকে ঊর্ধ্বতন পদমর্যাদার অফিসার, যদি এমন বড় পদের অফিসার এই ঘটনার সাথে জড়িত হয়েছে, কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট, ডেপুটি পুলিশ ইন্সপেক্টর জেনারেল, তারপর আছে জেলা পুলিশ সুপার যদি এরূপ ইচ্ছা মনে করেন, ঘটনার সঙ্গে জড়িত পুলিশ অফিসার থেকে ঊর্ধ্বতন পদমর্যাদার অফিসার বা পুলিশের ইন্সপেক্টর পদের নিচে নয়। তাহলে আরেকটা কথা বলছে, এই যদি পুলিশের বিভাগীয় কমিশনার, ডিআইজি এবং পুলিশ সুপার যদি মনে করেন যে এই ঘটনার সাথে যারা জড়িত আছে এর থেকে একটু উপর পদের, মানে ঘটনার থেকে যারা জড়িত এর থেকে একটু উপরের পদের অফিসার দিয়ে এই তদন্ত করলে করা যাবে, এবং এই তদন্ত কার্যক্রমের জন্য কোনো ক্রমেই ইন্সপেক্টর পদের নিচের অফিসার না হয়। দেখা গেল আমি আপনি ফায়ার করে গুলি করে ফেললাম, সাব ইন্সপেক্টরের দিলে যে তদন্ত করেন সেটা থেকে বিরত থাকবেন। সর্বনিম্ন কি? এই তদন্ত সর্বনিম্ন হবে ইন্সপেক্টরের নিম্নে যেন না হয়। এমসিকিউ, কোন নির্বাহী তদন্ত কোন ধরনের অফিসারের নিম্নে হবে না? ইন্সপেক্টরের নিম্নে যেন 163 আদেশপত্র 909 আদেশপত্র বা কমান্ড সার্টিফিকেট বা সিসি, এই আদেশপত্র কমান্ড সার্টিফিকেট কখন ব্যবহার হয়, কোন কোন মাপের অফিসার ব্যবহার করে, কি কি দায়িত্ব আমরা এই কমান্ড সার্টিফিকেট ব্যবহার করি, এরপর হালকা আপনারা সবাই জানেন। তারপরে এমসিকিউ করে দেই। এমসিকিউ হচ্ছে লেগে 163 কমান্ড সার্টিফিকেট, সাব ইন্সপেক্টর পদমর্যাদার নিচের কোনো পুলিশ অফিসার যে কোনো দায়িত্বে নিয়োজিত এই বা সাব ইন্সপেক্টর পদমর্যাদার নিম্নে যে কোনো পুলিশ অফিসার দায়িত্বে নিয়োজিত হন, বা সাব ইন্সপেক্টর পদমর্যাদার যে কোনো অফিসার যখন পরিরক্ষার দায়িত্ব নিয়োজিত হন, সাব ইন্সপেক্টরও পাবে যখন পরিরক্ষার দায়িত্ব নিয়োজিত হবেন, তিনি এই কমান্ড সার্টিফিকেট পাবেন। তাছাড়া পুলিশ সুপারের অন্যরূপ নির্দেশ না থাকলে যে সকল অফিসার দায়িত্ব নিয়োজিত থাকবেন তারা 10 নম্বর বিপি ফরম, কমান্ড সার্টিফিকেট হয় 10 নম্বর বিপি ফরম, এই আদেশপত্র সংগ্রহ করবেন। তাহলে সাব ইন্সপেক্টরের নিচের এই কমান্ড সার্টিফিকেট পাবেন। তবে এই সাব ইন্সপেক্টর কখন পাবে? তিনি যখন পরিরক্ষার দায়িত্বে নিয়োজিত হবেন তখন এই কমান্ড সার্টিফিকেট ব্যবহার করে। এছাড়াও বিপি নাম্বার হচ্ছে 10, এই আদেশপত্র সংগ্রহ করে। এই আদেশপত্র এই যদি ব্যতিক্রম খেয়াল করেন, ব্যতিক্রম যেটা সেইটা হলো এমসিকিউ। ব্যতিক্রম যখন ফাঁড়ি বা থানা, যখন ফাঁড়ির দায়িত্বে, যখন কোনো ফাঁড়ির দায়িত্বে কোনো সহকারী সাব ইন্সপেক্টর মানে এএসআই, সহকারী সাব ইন্সপেক্টর যখন কোনো ফাঁড়ির দায়িত্বে থাকবে তখন রাত্রিকালে যখন টহল ডিউটি বের হবেন তখন এই আদেশপত্রের প্রয়োজন হয় না। তাহলে নিম্নে কোন ফাঁড়ির দায়িত্বে নিয়োজিত কোন অফিসারের জন্য রাত্রিকালীন ডিউটির জন্য আদেশপত্রের প্রয়োজন হয় না? এএসআই, নায়েক, হেড কনস্টেবল, কনস্টেবল, তখন অবশ্যই লিখবেন এএসআই। এএসআই ফাঁড়ির যদি দায়িত্ব থাকে, ফাঁড়ির যদি যে দায়িত্বে থাকবে তাহলে কমান্ড সার্টিফিকেট রাত্রে ডিউটিতে নেওয়া লাগবে না। এই ফাঁড়ির দায়িত্বে কিরা থাকবে? ফাঁড়ির দায়িত্বে এএসআই থাকবে। এএসআই যদি ফাঁড়ির দায়িত্বে থাকে রাত্রিকালীন যে টহল ডিউটি হবে সেই টহল ডিউটিতে এএসআই এই কমান্ড সার্টিফিকেট নেওয়া লাগবে না বা প্রয়োজন হয় না। তাহলে এএসআই কমান্ড সার্টিফিকেট কখন নেওয়া লাগে না? তিনি যখন ফাঁড়ির দায়িত্বে থাকেন, তিনি যখন ফাঁড়ির দায়িত্বে থাকেন আর সাব ইন্সপেক্টরের নিম্নের লোক এই কমান্ড সার্টিফিকেট নেবে। কমান্ড সার্টিফিকেট সাব ইন্সপেক্টরের নাম কখন যাবে? তিনি যখন পরিরক্ষার দায়িত্বে নিয়োজিত থাকবেন, তিনি যখন পরিরক্ষার দায়িত্বে নিয়োজিত হবেন তখন এই কমান্ড সার্টিফিকেট এই সাব ইন্সপেক্টর নেবে।
এছাড়া ফাঁড়ির দায়িত্বে যদি কখনো এএসআই থাকে তখন রাত্রি ডিউটির জন্য এএসআই ওই ফাঁড়ির কমান্ড সার্টিফিকেট নেবে না। এরপরে আসেন, এই অনেক অফিসার যদি একসাথে ডিউটি যায় তাহলে একটা মাত্র আদেশপত্র হবে বা কমান্ড সার্টিফিকেট হবে বা সিসি হবে, এটা তো আমাদের সবার জানা। একই সাথে যদি অনেক লোক ডিউটিতে যায় তাহলে একটার আদেশপত্র হবে বা একটাই সিসি হবে। এই আদেশপত্র কাকে কাকে দেওয়া হবে? এই আদেশপত্র যিনি সিনিয়র তাকে দেওয়া হবে। এই আদেশপত্র কে নেবেন? যিনি সিনিয়র থাকবেন তিনিই নেবেন। এই আদেশপত্র যিনি সিনিয়র তাকেই নেওয়া লাগবে। এবং এই আদেশপত্র কোথায় রাখবেন? ব্যারাকে রেখে যাবেন, বাসায় রাখবেন, না যে কোনো স্থানে রাখবেন, না তার সঙ্গে রাখবেন? এই আদেশপত্র যে অফিসার ইস্যু করবে তার সঙ্গে রাখবেন। আদেশপত্র কোথায় রাখবেন? তার সঙ্গে রাখবেন। আদেশপত্র যিনি সিনিয়র বা ওই ওই দলের প্রধান, মানে দলের যিনি সিনিয়র বয়োজ্যেষ্ঠ তিনি এই দায়িত্ব পাবেন, বা পদাধিকার বলে যিনি দায়িত্ব পান তিনিই পাবেন। এই আদেশপত্র কোথায় রাখবেন? তিনি সঙ্গে রাখবেন। এমসিকিউ, আদেশপত্র যিনি নেবেন তিনি কোথায় রাখবেন? তিনি তার সঙ্গেই রাখবেন। এই আদেশপত্র প্রতিপালন যখন দায়িত্ব কর্তব্য আপনার শেষ হবে, যদি বিলম্ব ঘটে তাহলে তার কৈফিয়ত লাগবেন। যদি বিলম্ব ঘটে তাহলে তার কৈফিয়ত লাগবেন এবং পুলিশের ইন্সপেক্টরের নিকট গোচরিত করবেন। তাহলে এই আদেশ প্রতিপালনের বিলম্বের কোনো ঘটনা ঘটলে, আদেশ প্রতিপালনের যদি কোনো বিলম্বের ঘটনা ঘটে তাহলে আপনি কি করবেন? পুলিশের ইন্সপেক্টরের নিকট গোচরিত করবেন যে আপনার বিলম্ব, আপনার এই আদেশপত্রের নিয়ম নীতি বা যে আদেশ ছিল সেটা আপনি বিলম্ব করছি, এর কারণে ইন্সপেক্টরের নিকট গোচরীভূত করবেন, বিষয়টা জানাবেন। এরপর আসেন পরিদর্শনকালে অফিসার নিরীক্ষার সুবিধার জন্য, মানে পরিদর্শন যখন করবে, আজ রাউন্ড ডিউটি হয়, পরিদর্শনকালী অফিসার নিরীক্ষার সুবিধার জন্য, বা না ভুল করেছি, ওই পরিদর্শনকারী অফিসার যখন আমাদের বিভিন্ন অফিসে পরিদর্শন করা হয়, এই পরিদর্শনের সুবিধার জন্য আপনি যে বই, এই সিসিরা নেছেন, আদেশ বইটা নেছেন, কর্তব্য কর্ম শেষে নিয়ে এসে অফিসে জমা দেবেন, যাতে পরিদর্শনের সময় ওই বইতে বা মুড়ি বইয়ের সাথে সংরক্ষণ করে রাখা হয়। তাহলে আদেশপত্র কোথায় সংরক্ষণ করে রাখা হয়? রিজার্ভ অফিসে, জেনারেল ডায়েরিতে, তারপরে আছে সিডিতে, না মুড়ি বইতে? মুড়ি বইতে সংরক্ষণ করা হয়। আদেশপত্র কোথায় সংরক্ষণ করা হয়? মুড়ি বইতে সংরক্ষণ করা হয়। তাহলে আদেশপত্র বইয়ের সাথে পরবর্তী কার্যক্রম শেষে আপনি জমা দেবেন এবং ওই আদেশপত্র মুড়ি বইতে সংরক্ষণ করা হয়। এমসিকিউ, আদেশপত্র কোথায় সংরক্ষণ করা হয়? চেকের মুড়ি সহ সংরক্ষণ করা হয়, যে মুড়ি বই যেটা থাকে লাস্টে ওইটাতে সংরক্ষণ করা হয়। এরপর আসেন 164 শ্রমমূলক কর্ম। 164 শ্রমমূলক কর্ম, এগুলো আমাদের নিয়মিত পড়া। ফেটিক যেটা বলা হয়, ফেটিক বা বাগানি। তাহলে 164 হলো শ্রমমূলক কর্ম। শ্রমমূলক অধনস্থ পদমর্যাদা। এখানে একটা সুন্দর এমসিকিউ আছে, সেনাবাহিনীর সমপর্যাদার অফিসারগণ যে ধরনের সাধারণ পরিশ্রমের জনিত কাজে সম্পাদন করেন। তাহলে শ্রমমূলক কাজ পুলিশ কোন ধরনের অফিসারদের, কোন বাহিনীর সাথে, কোন বাহিনীর সমপদমর্যাদা অফিসারের সাথে এই শ্রমমূলক কাজ করবেন? সেনা, নৌ, বিমান, না আনসার? যদি এরকম আসে তখন আপনি লিখবেন সেনাবাহিনী। সেনাবাহিনীর সমপদমর্যাদা। সেনাবাহিনীর সমপদমর্যাদার অফিসার যে ধরনের সাধারণ পরিশ্রম জনিত কাজে সম্পাদন করেন, অনুরূপভাবে আপনারও ওই পদমর্যাদার এই শ্রমমূলক কাজ করবেন। এমসিকিউ আমাদের ফৌজদারি কার্যবিধিতে আছে, যখন সামরিক বাহিনী তলব করা হবে, ওইখানে সামরিক বাহিনী 129 সিআরপিসির কোন ধরনের সামরিক বাহিনীর কথা বলছে? স্থল মানে সেনাবাহিনী। আর এখানে একটা এমসিকিউ পালেন 164, যদি সেনাবাহিনীর সমপদমর্যাদার অফিসার অন্য কোনো বাহিনী। এমসিকিউ, আমরা যে ফেটিক করব, শ্রমমূলক কাজ করব, এই কাজগুলো কোন পদমর্যাদা, কোন বাহিনীর অফিসারের সমপর্যাদার হতে হবে? সেনাবাহিনী। এটা নৌ, বিমান বা সামরিক বাহিনী দেবেন না, সেনাবাহিনী। এই সেনাবাহিনী যে সমপদমর্যাদার, এই সমপদমর্যাদার অফিসারগণ আমাদের পুলিশও এই কার্যক্রম করবেন। কার্যক্রমগুলো কি কি এখানে আছে? কাজের মধ্যে রয়েছে রাইফেল বা রিভলভারের চানমারি। তাহলে আমি রাইফেল পরিষ্কার করা, ওই রিভলভারিতে চানমারি, ওই চানমারি যে আমরা তাবু টানি, তাবু খাটাই, আটা দেই,
এগুলো কাজ আমার আপনার। বাট মেরামত, এই বাট মেরামত আছে, এই যে আমাদের অস্ত্রের বাট থাকার ওই চাঁদমারির বাটের যে মেরামত ওইগুলো করবেন। সরকারি সম্পত্তি উঠানো নামানো, সরকারি সম্পত্তি উঠানো, ডি স্টোর সি স্টোরে যখন মাল বেশি আসে, অস্ত্রাগারের মাল আসে, তারপর রেশন স্টোরের মাল আসলে আমরাই কিন্তু উঠানো নামানো করি। উঠানো এবং নামানো কাজটা আমরাই করে থাকি। সরকারি সম্পত্তি এটা উঠানো নামানো, এটা হলো কি শ্রমমূলক কাজ। তাবু খাটানো, যেমন আমরা বড় পদের অফিসে পরীক্ষা দেয়, যেমন নায়ক দেয়, নায়কের থেকে এসআই এবি, এটিএসআই, টিএসআই, আপনারা সবাই জানেন এগুলো আমাদের তাবু খাটানো লাগে। নায়কের থেকে এএসআই এবি তাবু খাটাতে হয়। অথবা আমি যেখানেই যাই, যদি ক্যাম্প করতে যাই, দূরবর্তী কোথাও যাই, সেখানে কিন্তু আমরা তাবু খাটাই। এই তাবু অন্য কোনো শ্রমিক খাটাবে না। এই আমরা সেনাবাহিনীর সমপদমর্যাদার যারা ওরা শ্রম দেয়, ঠিক ওই পদমর্যাদার অফিসারগণ আমরাও শ্রম দেই, তাবু খাটাবো। প্যারেড গ্রাউন্ড পরিষ্কার করবেন এবং সরঞ্জাম রক্ষণাবেক্ষণ করবেন। এই যে আমাদের যে সরকারি সম্পত্তির সরঞ্জাম আছে, ওগুলো রক্ষণাবেক্ষণ করতে হয়। আগুনের বিস্তার প্রতিরোধ, সম্পত্তি আগুনের বিস্তার প্রতিরোধ, আগুন যেখানে লাগে যাবে সামনের দ্বারাই পাবো, আমাদের ওখানে অবস্থান নেওয়া লাগবে এবং আগুন নিভানোর জন্য যে যতদূর পারেন চেষ্টা করবেন। হস্তান্তর, আগুন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত হতে সম্পত্তি রক্ষা করা, আগুনই পুড়ে যাক বা বন্যায় ক্ষতিগ্রস্ত হোক, এসব স্থান থেকে সম্পত্তি রক্ষা করার জন্য আমরা যা শ্রমমূলক কাজ করব এগুলো আছে 164 ধারায়। তাহলে কি করব? খুব সহজ জিনিস বলছে, রাইফেল বা চানমারি, তারপরে বাট মেরামত, সরকারি সম্পত্তি উঠানামা, তাবু খাটানো, প্যারেড গ্রাউন্ড, তারপরে কি সরঞ্জাম রক্ষণাবেক্ষণ, আগুনের বিস্তার প্রতিরোধ এবং আগুনের ক্ষয়ক্ষতি হতে সম্পত্তি রক্ষার জন্য এই শ্রমমূলক কাজ করব। আমাদের যে গ্রিলের কাজ করা যাবে না, আমাদের যে বিল্ডিং এর কনস্ট্রাকশনের কাজ করা যাবে না, আমাদের যে এমন কাজ করা যাবে না যেগুলো এই এই 164-র বাইরে আছে। এরকম কাজ আমার আপনাকে দিয়ে করানো যাবে না, করানোর বিধি বিধান নেই। 165 অগ্নিসংকেত, 165 অগ্নিসংকেত, এগুলো এমসিকিউর পড়া। যখন কোথাও অগ্নিসংকেত বাজানো হয়, যদি কোথাও অগ্নিসংকেত বাজানো হয়, তাহলে সকল পদমর্যাদার পুলিশ অফিসার সারিবদ্ধ হবেন। কোথাও যদি আগুনের সংকেত বাজে, তাহলে সমস্ত পদের পুলিশ অফিসার একখানে সারিবদ্ধ হবেন। হেড কনস্টেবলগণ পোশাক পরিবার জন্য অপেক্ষা করবেন না। তাহলে যদি কোথাও আগুন লাগে, তাহলে পুলিশ কি করবেন? সারিবদ্ধভাবে দাঁড়াবেন। কোথাও আগুন লাগলে পুলিশ কি করবেন? সারিবদ্ধভাবে দাঁড়াবেন। মনে রাখবেন এমসিকিউ, হেড কনস্টেবল এবং কনস্টেবল পোশাক পরিবার জন্য অপেক্ষা করবেন না, কিন্তু তাদের বেল্ট পরবেন। তাহলে কনস্টেবল এবং হেড কনস্টেবল, এই যে আমরা পোশাক পরে এসে আগুন নিভাতে হবে বা ওই কাজ অগ্নিসংকেতে যেখানে যেতে হবে, এরকম বিধান নেই। তাহলে কনস্টেবল এবং হেড কনস্টেবল কি পরার দরকার নাই? লুঙ্গি, ইউনিফর্ম, তারপরে পায়জামা পাঞ্জামে, ধর্মীয় পোশাক, এখানে আপনি দেখবেন পোশাক ইউনিফর্ম পরার দরকার নেই। এমসিকিউতে ইউনিফর্ম যেটা থাকবে সেটা পরার দরকার নাই। এই আগুন লাগার সময় কনস্টেবল বা হেড কনস্টেবলের মাথায় বেল্ট থাকার দরকার আছে? দরকার নাই। মাথায় ক্যাপ থাকার দরকার আছে? এরকম যদি আসে লিখবেন বেল্ট থাকার দরকার নেই। মাথায় যে বেল্ট থাকবে এটার দরকার নাই। আগুন যখন লাগবে তখন কনস্টেবল এবং হেড কনস্টেবলের বেল্ট পরার দরকার নাই, ইউনিফর্ম পরার দরকার নাই এবং সমস্ত পুলিশ অফিসার যারা এই অগ্নিসংকেত শুনবেন তারা সারিবদ্ধভাবে দাঁড়াবেন। তাহলে যেখানে আগুন লাগবে এই অগ্নিসংকেত বাজলে সমস্ত পুলিশ কিভাবে দাঁড়াবেন? এলোমেলো দাঁড়াবেন, সারিবদ্ধ দাঁড়াবেন, প্লাটুন ড্রিলে দাঁড়াবেন, স্কোয়াড ড্রিলে দাঁড়াবেন, সারিবদ্ধ দাঁড়াবেন। এই পুলিশের কনস্টেবল এবং হেড কনস্টেবল কি পরিহিত অবস্থায় আসার দরকার নাই। ইউনিফর্ম পরিহিত, ইউনিফর্ম, ধর্মীয় পোশাক বা গ্রামীণ পোশাক, উপরের সবগুলা ইউনিফর্ম পরার দরকার নাই। এরপর আসেন পুলিশ অফিসার, এই হেড কনস্টেবল এবং কনস্টেবল মাথায় কি পরবে না? গামছা, বেল্ট বা অন্য কোনো রশি, উপরের সবগুলাই বেল্ট পরবে না, বেল্ট পরার দরকার নেই। এমসিকিউ চলে এগুলো 3 দেন, সামান্য 2 লাইনে 3 এরপরে দেখেন 2 নাম্বার, উপস্থিত ঊর্ধ্বতন অফিসার যত সংখ্যক প্রয়োজন মনে করেন। তাহলে যেখানে আগুন লাগছে ঊর্ধ্বতন অফিসার যতগুলো মনে চায় তত সংখ্যক লোক এই পুলিশ ওখানে নিয়োগ করবেন।
যতগুলো মনে চায় ততগুলো। এমসিকিউ, অগ্নিসংযোগ যেখানে লাগছে, আগুন যেখানে লাগছে, সেখানে কতগুলো লোক পুলিশ অফিসার নিয়োজিত করবেন? 100 জন, 1000 জন, 5 জন, যত সংখ্যক তত তত সংখ্যক, যত সংখ্যক তত সংখ্যক। এই যত সংখ্যক তত সংখ্যক আছে ফৌজদারি কার্যবিধি আইনের 10 ধারা। 10 ধারায় একটা কথা আছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট একটি জেলায় সরকার যত সংখ্যক মনে চায় তত সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করে। ঠিক আমাদের অগ্নিসংকেতেও যতগুলো অফিসার, যতগুলো পুলিশ মনে চায় ততগুলো পুলিশ ওখানে মোতায়েন করবে এবং কি করবে, যত সংখ্যক তত সংখ্যক মোতায়েন করবে। এখানে এতটুকুই। এরপরে আছে 3, ঊর্ধ্বতন পুলিশ অফিসার চারপাশে বেষ্টনী তৈরি করবেন। ঊর্ধ্বতন পুলিশ অফিসার আগুনের চারপাশে বেষ্টনী তৈরি করার জন্য পুলিশ দলকে বিভিন্ন দলে বিভক্ত করবেন। তাহলে আমাদের পুলিশ অফিসার, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা কি করবেন, এই আগুন যেখানে লাগছে এর চতুর্পাশে বেষ্টনী দেবেন এবং বিভিন্ন দলে ভাগ করবেন। পুলিশ অফিসার আগুনের স্থানে কি করবেন, আগুনের স্থানে পানি দেবেন, আগুনের স্থানে দলকে বিভক্ত করবেন এবং চতুর্পাশে বেষ্টনী করে রাখবেন। খ এবং গ, তাহলে দেবেন খ এবং গ, চতুর্পাশে বেষ্টনী করবেন, দলকে বিভিন্ন বিভাগে বিভক্ত করবেন। তবে অগ্নি প্রতিরোধের ব্যবস্থা সাহায্য করবেন এবং উদ্ধারকৃত সম্পত্তি জমার জন্য নির্ধারিত স্থান পাহারা দেবেন। এই যে আগুন লাগার পরে যে সম্পত্তি বাইর করে নিয়ে আসলেন, এই সম্পত্তি পাহারা দেওয়ার দায়িত্ব কার? মালিকের দায়িত্ব না, এটা পাহারা কেড়ে দেবেন মালিক, সাধারণ জনগণ, পুলিশ, সবাই পুলিশ। তাহলে এই যে মালামাল উদ্ধার করবেন, এই সম্পত্তি জমা দেওয়ার জন্য নির্ধারিত স্থান পাহারা দেবেন। যেখানে অগ্নিসংযোগ রাখছে ওখান থেকে যে সম্পত্তি বাহির করে নিয়ে আসতেছে ওই বাহির করা স্থানে পুলিশ পাহারা দেবে। তাহলে কত সুন্দর সুন্দর এমসিকিউ। ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে আগুনের চতুর্পাশে বেষ্টনী দিয়ে রাখা রাখবে, আমাদের দলগুলোকে বিভিন্ন দলে বিভক্ত করবো এবং যদি কোনো সম্পত্তি উদ্ধার করে সেই সম্পত্তির স্থানে আমরা পাহারা দিয়ে ওটা নিরাপত্তা দেবো। পুলিশের কত কাম, তাই না? দাম নেই। তারপর আসেন 169 অফিসারগণ প্রত্যেকে অফিসে যোগদান করবেন। অফিসারগণ প্রত্যেক অফিসে যোগদান করবেন। এখানে এমসিকিউ হলো প্রত্যেক অফিসার, যে উনি যে মাপের অফিসার হোক, উনি নির্দিষ্ট যে অফিস টাইম ওই নির্দিষ্ট অফিস টাইমে তিনি যোগদান করবেন। এমসিকিউ, তাতে উনি যত পদে বড় পদের হোক, কি বলছে, ইন্সপেক্টর বা তদূর্ধ্ব পদে সকল অফিসারগণ, ইন্সপেক্টর থেকে তদূর্ধ্ব সকল পদের অফিসারগণ স্থানীয় স্বীকৃত অফিসের সময়কাল অফিসে উপস্থিত থাকবেন। মানে স্থানীয় যে সময় স্বীকৃতি, যে সময় অফিস চলবে ওই সময় উনি অফিসে উপস্থিত থাকবেন। তাহলে ঊর্ধ্বতন ইন্সপেক্টর থেকে ঊর্ধ্বতন পুলিশ অফিসার কখন অফিসে উপস্থিত থাকবেন? স্বীকৃত সময় পর্যন্ত ইনি অফিসে উপস্থিত থাকবেন। এটা হলো 339-এর খ। এমসিকিউ চলে গেল। বড় হাতের অক্ষর লিখতে হবে 171 হলো বড় অক্ষরে নাম লিখতে হবে। 171 বড় অক্ষরে নাম লিখবেন কিভাবে? সম্পূর্ণ ইংরেজিতে বা আংশিক ইংরেজিতে পরিণত। সম্পূর্ণ ইংরেজি বা আংশিক, সম্পূর্ণ ইংরেজি বা আংশিক ইংরেজি, সম্পূর্ণ ইংরেজি বা আংশিক ইংরেজিতে নামের লোকের নাম বা ঠিকানা বড় হাতের অক্ষরে লিখতে হয়। তাহলে কি করবেন, এই কোনো ব্যক্তির যখন নাম সম্পূর্ণ ইংরেজিতে রাখবেন অথবা আংশিক ইংরেজিতে রাখবেন, লোকের নাম বা ঠিকানা বড় অক্ষরে লিখতে হবে, ছোট না, বড় অক্ষরে লিখবেন এবং টাইপ করে লিখবেন। তাহলে কোন ইংরেজি বড় অক্ষরে নাম লিখবেন কি সম্পূর্ণ ইংরেজিতে লিখবেন, যদি লেখেন সম্পূর্ণ রাখেন অথবা আংশিক ইংরেজিতে রাখেন। কোনো নথিতে বা কোনো রেকর্ড পত্রে বা ক্রেম ব্রাইজ নোটবুকে যদি কারোর এরকম নাম লেখার দরকার হয় তাহলে সম্পূর্ণ ইংরেজিতে লিখবেন অথবা আংশিক লিখবেন। আপনি যাই লেখেন ওই নাম ঠিকানা বড় অক্ষরে লিখবেন। তাহলে যদি কোনো ব্যক্তির নাম রেকর্ডে বা নথিতে বা প্রতিবেদনে লেখা হয় তাহলে এই নামগুলো কোথায় লেখা হয়? প্রতিবেদনে। ও সকল প্রতিবেদন হচ্ছে পুলিশ প্রতিবেদন দেয়, রেকর্ড যার জমা থাকে, নথি বা ভিলেজ ক্রাইম নোটবুকে যখন কোনো নাম ঠিক লেখা হবে তাহলে এই সম্পূর্ণ ইংরেজিতে লেখেন সমস্যা নেই, আংশিক ইংরেজিতে লেখেন সমস্যা নাই এবং এই লেখাগুলো নাম ঠিকানাগুলো বড় অক্ষরে লিখবেন, নাম ঠিকানা বড় অক্ষরে লিখবেন। তাহলে যখন পুলিশ কোনো নথিতে বা রেকর্ডে বা প্রতিবেদনে নাম লেখেন কোন ভাষায় লিখবেন
ইংরেজিতে লিখবেন সম্পূর্ণ ইংরেজি, তারপরে আংশিক ইংরেজি, তারপরে কি লাগছে বাংলায় লিখবেন উপরে সবগুলো না ক এবং খ, তাহলে ক এবং খ দেবেন। এই সম্পূর্ণ ইংরেজিতে লিখবেন বা আংশিক ইংরেজিতে লিখবেন। এই লেখাগুলো হবে কি বড় অক্ষরে হবে, এই লেখাগুলো বড় অক্ষরে লেখা হবে। এই লেখাগুলো কোথায় লিখবে? পুলিশ নথিতে লিখবে, রেকর্ডে লিখবে, অথবা প্রতিবেদনে লিখবে। এই তিনটি স্থানে যখন নাম ঠিকানা লিখবে তখন অবশ্যই ইংরেজিতে লিখবে, বাংলায় আংশিক ইংরেজিতে লিখবে, কিন্তু অক্ষরগুলো বড় অক্ষরে লিখতে হবে, অথবা টাইপ করে লিখবেন। টাইপ তো না হয়েছে, কম্পিউটার আসছে। এইটুকু এমসিকিউ। সময় প্রদর্শন কিরকম হবে? সময় প্রদর্শন তেমন জটিল করি নয়। সময় প্রদর্শন সর্বদাই 4 ডিজিটে হবে। আপনারা জানেন সময় কিন্তু 4 ডিজিটে প্রকাশ করে। 24 ঘন্টা হলে 4 ডিজিটে প্রকাশ করবেন। সেটা কেমন? যদি 12টা বাজে 0000 দেবেন, মানে এ পাশে প্রথম 2 জিরো হচ্ছে ঘন্টার, দ্বিতীয় 0 হচ্ছে মিনিটের। প্রথম 2 জিরো হচ্ছে ঘন্টার, দ্বিতীয় 2 জিরো হচ্ছে মিনিটের। এইরকম এমসিকিউ। তাহলে এমসিকিউ এখানে এটুকুই যে সময়ের যখন কি হবে তখন 2 2 4 সংখ্যা লাগবে। প্রথম 2 সংখ্যা, দ্বিতীয় 2 সংখ্যা। প্রথম 2 সংখ্যা ঘন্টার, দ্বিতীয় 2 সংখ্যা মিনিটের। এই আর কি, এতটুকুই। এরপরে চলে যাব আপনাদের সাথে যুক্তরাষ্ট্রের 180 যুক্তরাজ্য বা অন্যান্য কলোনির ব্রিটিশ অফিসারগণের সঙ্গে পত্র যোগাযোগ দেশের বাইরে বা অন্য কোনো অফিসের নিকট প্রেরিত সকল পত্র যোগাযোগ সরকারের মারফতে করতে হবে। তাহলে দেশের বাইরেই করেন আর দেশের ভিতরেই করেন, এই চিঠি দিয়ে যখন যোগাযোগ স্থাপন করবেন তাহলে সরকারি মারফত ব্যবহার করবেন। কোন মারফত? সরকারি চিঠি। আপনি চিঠি দেন বা পত্র দেন বা করেন, যাই কিছু করেন, আপনি এটা কি করবেন? সরকারের মারফতে করবেন। দেশের বাইরে চিঠি পাঠান আর অভ্যন্তরে চিঠি পাঠান, এটা সরকারের মারফতে আপনি পাঠাবো। এমসিকিউ। চিঠিপত্র কার মারফতে পাঠাবে? সরকারের, জনগণের, বিরোধী দল সবগুলাই এবং সরকারের মারফতে পাঠাবেন। টেলিগ্রাফ হলে 184। সরকার টেলিগ্রাফের ফর্মের জন্য সরকার টেলিগ্রাম ফর্মের প্রেরণকে অবশ্যই রাষ্ট্রীয় কাজে কথাটি লিখব। সরকার যখন টেলিগ্রাম ফর্মের জন্য প্রদত্ত নির্ধারিত স্থান প্রেরককে অবশ্যই রাষ্ট্রের কাজে কথাটি লিপিবদ্ধ করবেন। মানে টেলিগ্রামে যখন আপনি কিছু পাঠাবেন তখন ওই খামের উপর রাষ্ট্রীয় কার্যে কথাটি লেখা থাকবে। তাহলে টেলিগ্রাফ যখন আপনি করবেন, সরকারি টেলিগ্রামের ফর্মের মাধ্যমে যখন কিছু পাঠাবেন, অবশ্যই ওইখানে লিখবেন রাষ্ট্রীয় কার্য। কথাটা কি করে দেবেন? লিপিবদ্ধ করে দেবেন। কথাটা কি করবেন? লিপিবদ্ধ করবেন। এরপরে চলে যান, আমরা এখন এএসআই আইসি চলে যাব। 189 পড়া কিন্তু আমরা পিআরবির একেবারে শেষ প্রান্তের দিকে যাচ্ছি। এরপরে তো একেবারে ফাঁকা আছে, এখানে হয়তো 20-30টা পর্যন্ত আছে। 300 পর 333 34, তারপরে একবারে ফাঁকা আছে। আমরা সর্বোচ্চ 300-400 পরে যা কোনো পিআরবি তেমন আমাদের নেই। হাতে গোনা মনে হয় 20-15টা থাকতে পারে, তা আমরা অল্প সময় অধিকার ওই অন্যান্য আলোচনাও খুব কম। আপনারা শেষ পড়া হয়তো আমাদের এই মাসের মধ্যেই শেষ হবে, আল্লাহ যদি ভালো করে। আমরা শুধু পরবর্তী মাসে শুধু প্রশ্ন এরকম বসবো, 10-12টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। সবাই সঙ্গে থাকবেন, আপনাদের সহযোগিতা হলেই ক্লাসটা সুন্দর হবে এবং ক্লাসের পরিবেশ অনেক সুন্দর। তাহলে সার্কেল 189 হচ্ছে সার্কেল সহকারী পুলিশ সুপারের সাধারণ দায়িত্ব। সহকারী পুলিশ সুপার একটি সার্কেলের দায়িত্বপ্রাপ্ত নিয়োজিত থাকবেন। তাহলে সহকারী পুলিশ সুপার একটি সার্কেলের দায়িত্ব থাকবেন। পুলিশের কর্মকাণ্ড তদারকি করবেন। সার্কেল কার কাজের তদারকি করবে? পুলিশের কাজের তদারকি করবে। নিয়ন্ত্রণ এবং সাধারণ দক্ষতা, অপরাধ দমন, উদ্ঘাটনের জন্য দায়ী থাকবেন। তাহলে সহকারী পুলিশ সুপার কিসের দায়িত্বে থাকবেন? একটা সার্কেলের দায়িত্বে থাকবেন। সহকারী পুলিশ সুপার একটা সার্কেলের দায়িত্বে থাকবেন। তারপরে তার আরো কি দায়িত্ব আছে? তিনি আরো দায়িত্ব করবেন, পুলিশের কর্মকাণ্ড তদারকি করবেন। আমরা যে কার্যক্রম করি সার্কেল তদারকি করে, নিয়ন্ত্রণ করে, সাধারণ দক্ষতা এবং অপরাধ দমন,
সাধারণ দক্ষতা এবং অপরাধ উদ্ঘাটনের জন্য, যদি অপরাধের উদ্ঘাটন কিভাবে করবো যদি না করতে পারে, এর জন্য সহকারী পুলিশ সুপারই দায়ী থাকবে, র্যাঙ্ক অনুসারে দায়ী থাকে। তাহলে যার যার বিপদ হয় সেই বোঝে যে। এরপরে আসেন 190। 190 হলে সহকারী পুলিশ সুপার একজন, সহকারী সাব ইন্সপেক্টর একজন, আরদালি দেওয়া হবে। তাহলে সহকারী পুলিশ সুপার একজন কি পাবেন, একজন সহকারী সাব ইন্সপেক্টর পাবেন, একজন সার্কেল কি পাবেন, সহকারী পুলিশ সুপার, সহকারী সাব ইন্সপেক্টর মানে এএসআই পাবেন। এই এএসআই এর নাম কিন্তু রিডার বলে। এই এএসআই এর নামকে কি বলা হয়, রিডার। স্যারেরা ঠিক আছে এই কথা? এএসআই যিনি দায়িত্বে থাকেন এনাকে রিডার বলে। এছাড়া কি পাবেন, একজন আরদালি দেওয়া হবে। কি দেওয়া হবে, একজন আরদালি দেবেন, মানে তাকে অর্ডারলি বলে, এই একজন আরদালি দেবেন। তাহলে সার্কেল কয়জন লোক পায়, 2জন লোক পায়। তাহলে কোন কোন র্যাঙ্কের পায়, একজন হলে এএসআই পায়, আর একজন কনস্টেবল মানে আরদালির দায়িত্ব যিনি পালন করবেন ওনাকে 2জন পাবে। ঠিক আছে, একজন সহকারী পুলিশ সুপার, তাহলে তার অফিসে একজন হচ্ছে এএসআই পাবেন যিনি রিডার নামে পরিচিত, এবং একজন আরদালি পাবেন। এমসিকিউ 2 শেষ। এরপরে চলে যাবো হচ্ছে আপনাদের সাথে থানা। এরপরে চলে যাবো 200, কেবল ঢুকতেছি ওর আল্লাহ। 200 হলো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। 200 হলো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। থানার ভারপ্রাপ্ত ফৌজদারি কার্যবিধি আইনের 4 তারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তাতে কনস্টেবলের স্পষ্টভাবে বাদ দেওয়া আছে। ফৌজদারি কার্যবিধি আইনের 4 কাকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থেকে বাদ দেওয়া হয়েছে, কনস্টেবল, এএসআই, হেড কনস্টেবল, কনস্টেবল, এএসআই, এসআই, ইন্সপেক্টর, কনস্টেবল। কনস্টেবলকে কি বলছে, তার কনস্টেবল স্পষ্টত বাদ দেওয়া হয়েছে কিসের থেকে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা 4(1) থেকে। ঠিক আছে, ওইটুকু এমসিকিউ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব কিভাবে না, ওগুলো আমাদের সবারই জানা। থানা ফাঁড়ির হস্তান্তর, থানা ও ফাঁড়ির দায়িত্ব হস্তান্তর। থানা এবং ফাঁড়ির দায়িত্ব যখন হস্তান্তর করে 202, থানা এবং ফাঁড়ির দায়িত্ব হস্তান্তর করবে 202। দায়িত্ব গ্রহণের সময়, দায়িত্ব গ্রহণের সময় সম্পর্কে পুলিশ সুপারকে অবহিত করেন। আবার বলি, যখন কোনো অফিসার কোনো থানা বা ফাঁড়ির স্থায়ী দায়িত্বভার গ্রহণ করেন তখন তিনি তার দায়িত্ব গ্রহণের সময় সম্পর্কে পুলিশ সুপারকে অবহিত করেন। তাহলে যদি কোনো পুলিশ অফিসার থানার ইনচার্জ হয় বা ফাঁড়ির ইনচার্জ হয়, তিনি যখন এই দায়িত্বভার গ্রহণ করবেন তা পুলিশ সুপারকে অবহিত করবেন। তাহলে থানা বা ফাঁড়ির ইনচার্জ দায়িত্বভার গ্রহণ করলে কাকে জানায়, সার্কেল স্যারকে জানায়, পুলিশ সুপারকে জানায়, এডিশনাল ডিআইজিকে জানায়, ডিআইজিকে জানায়। তাহলে যার জানা নাই সে মনে করে ডিআইজিকে জানায়। তাহলে থানা বা ফাঁড়ির যখন কোনো পুলিশ অফিসার দায়িত্বভার গ্রহণ করেন তিনি তা পুলিশ সুপারকে অবহিত করেন। এমসিকিউ, থানা বা ফাঁড়ির দায়িত্বে যিনি নিয়োজিত থাকেন, থানা বা ফাঁড়ির দায়িত্বে যিনি নিয়োজিত হবেন তিনি কাকে অবহিত করবেন, পুলিশ সুপারকে অবহিত করবেন, পুলিশ সুপারকে অবহিত করবেন। এছাড়া ওই থানা ফাঁড়িতে যিনি অবস্থান করলেন সরকারি সম্পত্তি, নগদ অর্থ, রেজিস্টার এবং মালখানার দ্রব্য পরীক্ষা নিরীক্ষা করবেন, এবং যদি সঠিক পাওয়া যায় তাহলে তিনি নির্মে একটি প্রত্যয়নপত্র লিপিবদ্ধ করবেন, প্রত্যয়নপত্র লিখিত করবেন। তাহলে এই যিনি ফাঁড়ির দায়িত্বে যাবেন, থানার দায়িত্বে যাবেন, যাওয়ার পরে উনি কি করবেন, সকল রেজিস্টার, সম্পত্তি, নগদ অর্থ, মালখানার দ্রব্যাদি পরীক্ষা করবেন, এবং যদি সঠিক পান তাহলে তিনি এই দায়িত্বভার গ্রহণ করবেন। তাহলে আমরা পেলাম কি, থানা বা ফাঁড়ি, থানা বা ফাঁড়ির দায়িত্বভার গ্রহণ করার সময়, থানা বা ফাঁড়ির দায়িত্বভার গ্রহণ করার সময় পুলিশ সুপারকে অবহিত করবে, এবং থানার যে সম্পত্তি, নগদ অর্থ, রেজিস্টার এবং মালখানার দ্রব্যাদি পরীক্ষা করার জন্য, পরীক্ষা নিরীক্ষা করার জন্য সব সঠিক আছে, সব সঠিক আছে এই বিষয়ে একটা প্রতিবেদন লিপিবদ্ধ করবেন। এরপরে আসেন 103, 203 থানা ভবন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। থানা ভবন এমসিকিউ আছে মেলাগুলো, থানা ভবন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আপনারা শুনবেন এমসিকিউ মনে, আর এগুলো মূল পড়া আছে। থানা ভবন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হবে। কনস্টেবল ব্যারাকের বিছানা গুটিয়ে রাখবেন। তাহলে কনস্টেবল যে ব্যারাকে থাকে থানায়, ওই ব্যারাকের বিছানা কি করবেন,
গুটিয়ে রাখবেন বা গুছায় রাখবেন। আমরা ট্রেনিং এর সময় কিন্তু এখন সবাই ট্রেনিং করছি, বেড বিছানা গুছাতে যা লাগতো না, কাপড় সাপড় রশি, তাহলে আমাদের ট্রেনিং সেন্টার কত সুন্দর শিখা দেয়। কিন্তু থানায় এসে আমরা কি করি, এই থানায় যে কনস্টেবল আছে কনস্টেবলদের বেড়াকে বিছানা গুছিয়ে রাখতে হবে এবং যখন তা ব্যবহৃত হবে না, এই কখন গুছাবেন, তখন যখন ইনি এই পোশাক মানে বেড বিছানা বিছাবেন, ব্যবহার করবেন না, সেই সময় তিনি এই কনস্টেবল ওই বিছানাপত্র কি করবে, গুছিয়ে রাখবেন। তারপরে কি করে, ছাদের সাথে কোনো কাপড় ঝুলাবেন না। ছাদ, যে ব্যারাকে আমরা থাকি ওই ব্যারাকের যে ছাদ আছে ওই ছাদের সাথে কখনো ব্যারাক কাপড় ঝোলানো যাবে না। ছাদের সাথে কখনো কাপড় ঝোলানো যাবে না, ব্যবহৃত হবে না। ছাদের সঙ্গে কোনো কাপড় ঝোলানো যাবে না। চার পায়ের নিচে কোনো আবর্জনা, আমরা যে ব্যারাকে থাকবো একটা একটা খাটের চার পা আছে, চার পায়ের মধ্যে কোনো আবর্জনা আবর্জনা বা স্তূপকৃত থাকবে না, কোনো আবর্জনা স্তূপকৃত থাকবে না। তাহলে এই খাটের চারপাশে কি থাকবে না, খাটের চারপাশে কি থাকবে না, অন্যান্য সহপাঠী থাকবে না, অন্য খাট থাকবে না, অন্য ওয়াল থাকবে না, না খাটের চারপাশে আবর্জনার স্তূপ থাকবে না, খাটের চারপাশে আবর্জনার কোনো স্তূপ থাকবে না। এমসিকিউ, কোন বেড়াকে খাটের চারপাশে কি থাকবে না, আবর্জনার স্তূপ থাকবে না, আবর্জনার স্তূপ থাকবে না। এছাড়া কি বলছে, কনস্টেবল ব্যারাকের বিছানা গুছিয়ে রাখবেন যদি তিনি ব্যারাকে না থাকেন। এরপরে কি বলছে, চার পায়ের নিচে কোনো আবর্জনার স্তূপ রাখা যাবে না, চার পায়ের আবর্জনার স্তূপ রাখা যাবে না। ছাদেতে কোনো কাপড় ঝুলান যাবে না, ছাদেতে কোনো কাপড় ঝুলান যাবে না। কতগুলো এমসিকিউ, তাহলে এই 203 থানা ভবন পরিষ্কার করতে এসে কি বললাম, কনস্টেবল ব্যারাকে বিছানা গুছা রাখবেন যদি তিনি না থাকেন। তারপরে কি বলছে, ছাদের সঙ্গে কাপড় নাড়া যাবে না, নিষেধ করছে। তারপরে কি বলছে, চারপাশে যেন ময়লার আবর্জনার স্তূপ না থাকে। থানার আঙ্গিনা কনস্টেবল পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। থানার আঙ্গিনা কে পরিষ্কার রাখবেন, কনস্টেবল, এসআই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তাহলে কনস্টেবল হবে। থানার আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে কে, কনস্টেবল। থানার আঙ্গিনা পরিষ্কার থানার আঙ্গিনা পরিষ্কার রাখবেন কনস্টেবল। জঙ্গলতে মুক্ত রাখবেন, পানি জমতে না পারে এমন স্থান গর্ত ভরাট করবেন। তাহলে আরো কি বলছে, যে থানা কম্পাউন্ডের ভিতরে যদি পানি জমে যায়, যেখানে এইরকম গর্ত ভরাট করবেন, যেখানে থানার মধ্যে যদি কোথাও পানি জমে যায় এরকম স্থানে ভরাট করবেন, কিনা থানার ওই কনস্টেবল গুলো সবাই করে। তারপরে আসেন 203-এর ভারপ্রাপ্ত প্রত্যেক দিন কনস্টেবলের ব্যারাক পরিদর্শন করবেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রত্যেক দিন। তাহলে এখন এমসিকিউ, থানার ব্যারাক অফিসার ইনচার্জ কতদিন পর পর পরিদর্শন করেন, 1 মাস, 1.5 মাস, 10 দিন, 1 দিন, প্রতিদিন, মানে প্রতিদিন কি করবে, ও এমসিকিউ হবে প্রতিদিন, এমসিকিউ প্রতিদিন। তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কনস্টেবলের ব্যারাক পরিদর্শন করবেন, এটা প্রতিদিন করবেন, এটা কি করবেন, প্রতিদিন করবেন। এই তো এমসিকিউ অনেকগুলো, দেখেন প্রায় 40-50-এর উপরে এমসিকিউ আছে। থানার অফিসার ইনচার্জ, থানার অফিসার কি কি কাজ করবেন খেয়াল করেন। থানার অফিসার আমি বললি আপনারা শোনেন, এখান থেকে এরকম করে আসবে না, এমসিকিউ আসতে পারে। থানার অফিসার হচ্ছে 1 নম্বর, তার দায়িত্ব এলাকা এবং এলাকার অধিবাসীদের সম্পর্কে নিবিড় জ্ঞান এবং তাদের সহানুভূতি ও সহযোগিতা অর্জন করা। তাহলে থানার দায়িত্ব থানার দায়িত্বাধীন এলাকার অধিবাসীদের সম্পর্কে নিবিড় জ্ঞান এবং তাদের সহানুভূতি অর্জন করবেন। এগুলো কি বলছে, থানার অফিসারের যে কার্যক্রম হবে সেটা বলছে। এরপরে কি বলছে, 2 নম্বর, অপরাধী সন্দেহভাজন চরিত্র, অজ্ঞাত পরিচয়, আগন্তুক সম্পর্কে প্রত্যাহিক বা নিয়মিত আগে ভাগে গ্রাম পুলিশকে অবহিত করা। অজ্ঞাত ব্যক্তি যদি গ্রামে আসে গ্রাম পুলিশকে অবহিত করবেন এবং এর বিষয়ে প্রতিবেদন দেবেন। 3 নম্বর, সন্দিগ্ধ বা দাগী অপরাধের
সক্রিয় নজরদারি, সন্দিগ্ধ এবং দাগী আসামিদের সক্রিয় নজর, এই যে থানার অফিসারের কাজ, এগুলো নজরদারি করবেন। ভিলেজ ক্রাইম নোটবুক, নজরদারি রেজিস্টার পর্যালোচনা এবং সযত্নে সংরক্ষণ করবেন। তাহলে ভিলেজ ক্রাইম নোটবুক, তারপর নজরদারি রেজিস্টার পর্যালোচনা এবং সযত্নে সংরক্ষণ করবেন। কি করবেন? সযত্নে সংরক্ষণ করবেন। এরপরে টহলের কার্যক্রম ব্যবহার করবেন বা টহল কার্যক্রম জোরদার করবেন। 6 নম্বর, অসৎ উপায়ে উপার্জিত অর্জনের জন্য ফৌজদারিতে সোপর্দ করবে। যদি অসৎ কেউ উপার্জন করে তাকে ফৌজদারিতে সোপর্দ করা হবে। প্রতিবেদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে সহৃদয় সহযোগিতা করবেন। মেলা ক্লাস বড় হয়ে গেছে। আসসালামু আলাইকুম।